দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের যতীন্দ্রমোহন বাগচির লেখা কাজলা দিদি যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি নিয়ে আজ তোমাদের আলোচনা করব। দেখো, এই কবিতাটি তোমরা যারা এসএসসি দেবে বলে ভাবছো তাদের অবশ্যই পাঠ্য। ভীষণ সুন্দর একটি কবিতা। চলো তাহলে কাজলা দিদি যে কবিতাটি রয়েছে সেটি আমরা আলোচনা করি। তার আগে বলে রাখি, আমরা প্রথমে কবি সম্পর্কে সামান্য একটু জেনে নেব তথ্য। কবি সম্পর্কে তথ্য জানার পরে আমরা কবিতাটি রিডিং করব এবং তারপর কবিতাটির মূল ভাব বিশ্লেষণ করব। চলো তাহলে প্রথমে কবি সম্পর্কে সামান্য জেনে নেই। 27শে নভেম্বর 1878 সালে যতীন্দ্রমোহন বাগচি নদিয়া জেলার জামশেদপুরে একটি জমিদার বংশে জন্মগ্রহণ করেছিলেন। তার পৈতৃক নিবাস ছিল বলাগড় গ্রাম, হুগলি জেলায়। তিনি তার প্রথম ডিগ্রি কলকাতার ডাফ কলেজে, বর্তমানে যে কলেজটি স্কটিশ চার্চ কলেজ নামে পরিচিত, সেই কলেজ থেকে তার প্রথম ডিগ্রি নিয়েছিলেন। যতীন্দ্রমোহন বাগচি শারদাচরণ মিত্রের ব্যক্তিগত সচিব রূপে তার জীবন শুরু করেছিলেন। পরে অবশ্য কলকাতা কর্পোরেশনে নাটোর মহারাজের ব্যক্তিগত সচিব ও জমিদারির সুপারিনটেন্ডেন্ট পদে তিনি নিযুক্ত হয়েছিলেন এবং পরে অবশ্য তিনি কর কোম্পানি ও এনপি গুপ্ত কোম্পানির ব্যবস্থাপক হিসাবে তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন। যতীন্দ্রমোহন বাগচি 1909 সাল থেকে 1913 সাল পর্যন্ত মানসী নামক যে পত্রিকা সেই সময় প্রকাশিত হতো, সেই পত্রিকার সম্পাদনার কাজ করেছিলেন। 1921 সালে এবং 1922 সালে তিনি যমুনা পত্রিকার যুগ্ম সম্পাদক হিসাবে কাজ করেছিলেন। 1947 সাল থেকে 1948 সাল পর্যন্ত তিনি পূর্বাচল পত্রিকার মালিক ও সম্পাদক তিনি ছিলেন। যতীন্দ্রমোহন বাগচির রচনায় আমরা দেখতে পাই তৎকালীন যে রবীন্দ্র সাহিত্য ছিল, সেই রবীন্দ্র সাহিত্যের প্রভাব আমরা লক্ষ্য করতে পারি। তাকে রবীন্দ্র সাহিত্যের একজন রবীন্দ্র সাহিত্যের পরবর্তীকালীন একজন শ্রেষ্ঠ কবি হিসাবে আমরা তাকে ধরতেই পারি। পল্লী প্রকৃতি যতীন্দ্রমোহন বাগচির কবি মানুষের একটি প্রধান বৈশিষ্ট্য হিসাবে আমরা দেখতে পারি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও জীবনানন্দ দাশের মতো তার কাব্যেও নিসর্গ সৌন্দর্যকে আমরা ফুটে উঠতে দেখে থাকি। আসলে গ্রাম বাংলার শ্যামল স্নিগ্ধ রূপকে তিনি ফুটিয়ে তুলতে বেশি আগ্রহী ছিলেন। তিনি প্রচুর কাব্যগ্রন্থ লিখেছিলেন। তার লেখা কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ হলো লেখা, রেখা, অপরাজিতা, বন্ধুর দান, জাগরণী, নিহারিকা, মহাভারতী, পথের সাথী ইত্যাদি। তার লেখা বিভিন্ন কবিতার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য কবিতা হলো কাজলা দিদি, শিকল, অন্ধ বধূ, হাট। এছাড়াও তার লেখা অনেক উপন্যাস রয়েছে। সেই উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, বেশি উল্লেখযোগ্য যে উপন্যাসটি সেটি হলো পথের সাথী। তিনি 1948 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি আমাদের ছেড়ে ইহলোকে ইহলোকে গমন করেছিলেন। এবারে আমরা যেটা করব সেটা হলো কাজলা দিদি যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি আমরা একবার পড়ে নেব, তারপরে আমরা তার বিষয়বস্তু বা মূল ভাব সেটি আলোচনা করব। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই, পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই, সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো, খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন,
ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না কো? আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো? বলো মা, দিদি কোথায় গেছে? আসবে আবার কবে? কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে? আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল। মারাস নেমা পুকুর থেকে আনবি যখন জল, ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটা লুকিয়ে থাকে। উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল। দিদি যখন শুনবে এসে বলবি কি মা বল? বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই? লেবুর তলে পুকুর পাড়ে ঝিঝির ডাকে ঝোপে ঝাড়ে, ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই। রাত্রি হলো মাগো আমার কাজলা দিদি কই? কাজলা দিদি যে কবিতাটি রয়েছে সেই কবিতার মূল ভাব মূলত আমরা বলতে পারি শৈশবের স্মৃতি, বিশেষ করে হারিয়ে যাওয়া বা মৃত আত্মীয়ের প্রতি গভীর আবেগ ও ভালোবাসার প্রকাশ এই কবিতায় আমরা লক্ষ্য করে থাকি। কবিতাটিতে আমরা দেখতে পাই শৈশবে আমাদের কবির কাজলা দিদির প্রতি যে গভীর ভালোবাসা, সেই ভালোবাসার কথা কবি এই কবিতায় তুলে ধরেছিলেন। যেখানে দিদি ছিল তার খেলার সাথী, পরামর্শদাতা এবং জীবনের প্রতিটি ধাপে একটি গুরুত্বপূর্ণ অংশ। কবিতায় মূলত কবির শৈশবের স্মৃতির কথা তিনি তুলে ধরেছেন। এই কবিতাটিতে আমরা দেখতে পাই কবির শৈশবের স্মৃতি এবং কাজলা দিদির সাথে কাটানো আনন্দ ও খেলার কথা তিনি বারবার মনে করেছেন। কবিতাটিতে পুকুর, বাঁশবাগান, জোনাকি ও ফুলের গন্ধের মতো যে শৈশব স্মৃতি রয়েছে সেগুলিকে তুলে ধরেছিলেন আমাদের কবি। তাছাড়াও কবিতাটিতে আমরা দেখতে পাই কবি তার দিদিকে হারিয়ে যে মৃত্যুর প্রতি গভীর শোকানুভূতি হয়েছে তার প্রকাশ কবি খুব সুন্দরভাবে এই কবিতায় তুলে ধরেছেন। কবিতাটিতে আমরা দেখতে পাই কবির দিদি আর নেই, কবির প্রতি মানে দিদির প্রতি, অ্যাকচুয়ালি কবির নয়, দিদির প্রতি যে গভীর ভালোবাসা তা কবি একটি লাইনের মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন। মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। এই যে লাইনটি, এই লাইনটির মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝতে পারছি কবি তার দিদিকে অন্তর থেকে খুঁজছিলেন। দেখো, আমরা একটি সামগ্রিক আলোচনা করলাম। মনে করো আমরা লাইন ধরে ধরে যদি এর মূল ভাব আলোচনা করতে যাই তাহলে তার মূল ভাব দাঁড়ায় মূলত এরকম: একটি শিশু সন্ধ্যা হয়ে যাওয়ার পর বাঁশবাগানের মাথার উপর যখন চাঁদ উঠতে দেখেছিল তখন সে তার মায়ের কাছে তার দিদি অর্থাৎ যে দিদি তাকে কবিতা শোনাতো সেই দিদির খবর সে নিয়েছে। সেই দিদি এখন কোথায় সেটি কবি বা সেই শিশুটি জানতে চেয়েছে। এরপর যখন রাত ঘনিয়ে আসছে তখন ফুলের গন্ধে এবং পুকুরের ধারে লেবু গাছের পাশে জোনাকির আলো দেখতে দেখতে সেই শিশুটি তার দিদিকে তার কাছে দেখতে না পেয়ে মায়ের কাছে জিজ্ঞেস করেছে যে দিদি কোথায়। শিশুটি এটিও বলেছে যে দিদি কখন আসবে মা, অনেকক্ষণ হয়ে গেল বা অনেক দিন হয়ে গেল দিদিকে আর দেখতে পাচ্ছি না। শিশুটি তার মায়ের কাছে জানতে চেয়েছিল যে একটি নির্দিষ্ট দিনের পরে তার মা কেন তার দিদির নাম ধরে আর ডাকে না এবং কেনই বা সেই শিশুটি যখন তার দিদিকে নাম ধরে ডাকে তখন তার মা অন্যদিকে
মুখ ঘুরিয়ে আঁচল দিয়ে শুধুমাত্র চোখ মুছে এ কথাটি শিশুটি জিজ্ঞেস করেছে যে কেন মা তুমি এরকম করো। সেই শিশুটি এটাও জানতে চেয়েছে যে সে যখন খাবার খেতে বসে, সে যখন তার দিদিকে ডাকে, কিন্তু তার কাজলা দিদি পাশের ঘর থেকে কেন আর তার ডাকে সাড়া না দিয়ে চুপচাপ বসে থাকে, অর্থাৎ তার ডাকে সাড়া দিয়ে যে আগে আসতো এখন আসে না কেন। এবং সে যখন তার দিদিকে ডাকে তার সাথে সাথে তার মাও কেন দিদিকে ডাকে না, না ডেকে তার মা কেন চুপটি মেরে বসে থাকে। শিশুটি তাই তার মায়ের কাছে বারবার জানতে চেয়েছে যে তার কাজলা দিদি কোথায় গিয়েছে এবং কখন আসবে তার দিদি, কারণ আগামীকাল তার পুতুলের বিয়ে হবে, তার নতুন ঘরে তার সেই পুতুলের বিয়ের ব্যবস্থা করবে। এই সমস্ত কিছু জিজ্ঞেস করেছিল তার মায়ের কাছে, কিন্তু তার মা কোনো সদুত্তর দিতে পারেনি। এরপর তার মা যখন কোনো উত্তর দিতে পারেনি, তখন শিশুটি তার মায়ের কাছে জানতে চেয়েছিল যে আচ্ছা মা, আমিও যদি কাজলা দিদির মতো কোনো ঘরে বা অন্য কোথাও অন্যত্র গিয়ে লুকিয়ে থাকি, তখন কি তুমি আমাকে আর ডাকবে না এইভাবে? এছাড়াও আমাকে ছাড়া তুমি এই ঘরে একলা কিভাবে থাকবে? অবশেষে আমরা দেখতে পাই শিশুটি তার মাকে তার হৃদয়ের কষ্ট বোঝাতে গিয়ে বলেছিল যে তার মা যখন তার দিদি এবং তাকে ছেড়ে একলা ঘরে বসে থাকবে, তখন তার মা সেই শিশুটির মনের কষ্ট অনুভব করতে পারবে। আসলে শিশুটি তার দিদিকে ভীষণ ভালোবাসতো। দিদিকে কাছে না পেয়ে তার সমস্ত আনন্দই যেন মাটি হয়ে যায়। আমরা তাই নিঃসন্দেহে বলতে পারি সমগ্র মনুষ্য জাতির ভালোবাসাই বা ভালোবাসার মূর্ত প্রতীক হলো এই কাজলা দিদি। এই কবিতায় যতীন্দ্রমোহন বাগচি যেন আমাদের সবার অন্তরের আবেগকেই এই কবিতায় ফুটিয়ে তুলেছেন। তাই তার রচিত চরিত্র তথা কবিতা কাজলা দিদি আজও জনপ্রিয় হয়ে রয়েছে সকলের কাছে। এটা গেল কবিতার মূল ভাব বা বিষয়বস্তু। এবারে আমরা এই কবিতার কিছু এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।